আনডেড বা জম্বি নিয়ে অনেক ধরনের মুভি সিরিজ আছে, তবে কিংডম এক আলাদা ধরনের গল্প নিয়ে তৈরি হয়েছে। এখানে জম্বির পাশাপাশি আছে রাজত্ব রক্ষা, রাজদরবারের রাজনীতি আর ইতিহাসের সংমিশ্রণ। সেই রাজ্যটা কেমন হবে যার রাজা নিজেই একজন জম্বি আনডেড মনস্টার, আর ধীরে ধীরে রাজ্যের প্রজারাও জম্বি মনস্টারে পরিণত হয়ে যাচ্ছে। তবে এর পিছনে আছে আরও ভয়ঙ্কর রাজনীতি। একটা সত্যকে লুকাতে গিয়ে কিভাবে একটা মহামারীকে ডেকে আনা হয় এবং এর ফলাফলে কি ভয়ঙ্কর দুর্যোগ নেমে আসে, সেটাই আমরা এই কিংডম ড্রামা সিরিজে দেখতে চলেছি। সময়কাল তখন 1500 থেকে 1600 শতকের মাঝে। কোরিয়ায় তখন জোসন রাজবংশের রাজত্ব। রাজধানী হানসংয়ে অবস্থিত আছে রাজপ্রাসাদ, আর এই প্যালেসের মধ্যেই এমন কিছু ঘটছে যা প্রজাদের থেকে লুকিয়ে রাখা হয়েছে। হঠাৎ করে জোসন রাজবংশের রাজা গুটি বসন্ত রোগে আক্রান্ত হয়েছে। 10 দিন পার হয়ে গেল, রাজার কোনো উন্নতি হচ্ছে না। চিফ স্টেট কাউন্সিলর লর্ড চো হাকজু এবং তার মেয়ে কুইন কনসোর্ট চো ছাড়া কাউকেই রাজার সাথে দেখা করতে দেওয়া হচ্ছে না। কাউন্সিলরের মেয়ে কুইন চোর গর্ভে রাজার অনাগত সন্তান আছে। রাজাকে সুস্থ করার জন্য একজন রয়্যাল ফিজিশিয়ান লি সাংহুকে প্যালেসে ডেকে আনা হয়। তিনি তার সহকারী ড্যানকে নিয়ে রাজার চিকিৎসা করতে এসেছেন। ফিজিশিয়ান নিজে কিছু ওষুধ বানানোর কাজ করছিল, তাই সহকারী ড্যানকে রাজাকে খাবার দিতে পাঠায়। ড্যান ভয়ে ভয়ে একটা চাদরের নিচ দিয়ে খাবারের বাটি এগিয়ে দিতে যায়। তখনই হঠাৎ চাদরের অন্য পাশ থেকে কেউ একজন ড্যানকে টেনে নিয়ে যায়। এদিকে কিছু বিদ্রোহী রাজার বিরুদ্ধে বিদ্রোহ শুরু করে দেয়। চারদিকে পোস্টার লাগিয়ে দেওয়া হয়, রাজা মারা গেছে, এবার নতুন রাজত্ব শুরু হবে। পোস্টার দেখে কাউন্সিলর চো হাকজুর ছেলে রয়্যাল আর্মির কমান্ডার চো বিয়ম লি বিদ্রোহীদেরকে ধরে আনার আদেশ দেয়, আর যারা এই নোটিশ দেখেও বাধা দেয়নি তাদেরকে সেখানেই হত্যা করে ফেলা হয়। স্কলার্সরা বিদ্রোহ করেছে সন্দেহ করে 89 জন স্কলারকে ধরে আনা হয়। তাদেরকে টর্চার করে জিজ্ঞেস করা হয় তারা কেন শহর জুড়ে এই পোস্টারগুলো লাগিয়েছে। যে প্রথমে স্বীকার করবে তাকে মুক্ত করে দেওয়া হবে। তখন একজন স্কলার বলে, রাজদরবারের লোকেরা চাঁদাবাজি লুটপাট করে প্রজাদের সাথে বিশ্বাসঘাতকতা করে এসেছে। রানী এবং তার পরিবার লুট করতে ব্যস্ত, তারাই আসল বিশ্বাসঘাতক। কাউন্সিলরের বংশ মানে হাউঞ্চু বংশ প্রজাদেরকে দিনের পর দিন অত্যাচার করে আসছে। তাদের রাজা একজন দুর্বল রাজা, যে তার প্রজাদেরকে কাউন্সিলর লর্ড চো হাকজুর হাতে তুলে দিয়েছে। এমন একজন দুর্বল রাজার মহামারীতে মারা যাওয়াই ভালো। তখন কাউন্সিলর লর্ড চো হাকজু এসে বলে, স্কলাররা রাজার মৃত্যু চেয়েছে, যা দেশদ্রোহ। এই অপরাধে তাদের মৃত্যুদণ্ড দেওয়া হবে। লর্ড চো তাদেরকে জিজ্ঞেস করে, পোস্টারে তারা লিখেছিল নতুন রাজত্ব শুরু হবে, তাহলে তারা কার কথা ইঙ্গিত করেছে? তারা কি ক্রাউন প্রিন্সকে তাদের পরবর্তী রাজা হিসেবে দেখতে চায়? তখন আমরা রাজার ছেলে ক্রাউন প্রিন্স লি চ্যাংকে দেখতে পাই। লি চ্যাং কাউন্সিলর লর্ড চো হাকজুর মেয়ে মানে কুইন চো এর কাছে প্যালেসে ঢোকার অনুমতি চাইতে এসেছে। 10 দিন ধরে তার বাবা অসুস্থ, কিন্তু তাকে দেখা করার অনুমতি দেওয়া হয়নি। কুইন বলে রাজা গুটি বসন্তে আক্রান্ত হয়েছে, যদি সে তার বাবার সাথে দেখা করে সেবা করতে চায় তাহলে হয়তোবা সে নিজেও এই রোগে আক্রান্ত হয়ে যেতে পারে। রাজার পরে তাকেই তো রাজত্ব সামলাতে হবে, তাই তাকে দেখা করার অনুমতি দেওয়া হয়নি। লি চ্যাং জিজ্ঞেস করে তার বাবা কি আসলে জীবিত আছে নাকি মারা গেছে। কুইন বলে সে বুঝতে পারছে না লি চ্যাং তার প্রতি রাগান্বিত নাকি তার হতে যাওয়া ছোট ভাইয়ের প্রতি তার ঈর্ষা হচ্ছে। রাজা সুস্থ আছে বলে কুইন লি চ্যাংকে চলে যাওয়ার আদেশ দেয়। হতাশার রাগান্বিত হয়ে লি চ্যাং প্যালেস থেকে ফিরে আসে। সে তার বিশ্বস্ত বডিগার্ড মু ইয়েংকে রাজকীয় চিকিৎসালয় থেকে রাজার চিকিৎসার নথিপত্র চুরি করে আনতে বলে, তাহলেই জানা যাবে রাজা আসলেই অসুস্থ হয়ে আছে নাকি মারা গেছে। মু ইয়েং বলে রক্ষীরা দিনরাত সেখানে পাহারা দেয়, তবে সে তার সর্বোচ্চ চেষ্টা করবে। ভোরের দিকে রক্ষীরা যখন শিফট পরিবর্তন করে তখন হয়তো সুযোগ পাওয়া যাবে। এরপর ভোর রাতে লি চ্যাং নিজেই তার বাবার সঠিক খবর নেওয়ার জন্য লুকিয়ে প্যালেসে প্রবেশ করে। রক্ষীদের চোখ ফাঁকি দিয়ে লি চ্যাং একটা রুমে এসে ভয়ঙ্কর কিছু দেখতে পায়। সামনের রুমে সে একটা ছায়ামূর্তি দেখতে পায় যে অদ্ভুতভাবে হাঁটছিল, এরই সাথে মনস্টারের মতো ভয়ঙ্কর আওয়াজ করছিল। এটা দেখে লি চ্যাং ভয় পেয়ে যায়। তবে হঠাৎ করে রুমের আলো নিভে যায় আর সেই মনস্টারও গায়েব হয়ে যায়। তখনই রয়্যাল আর্মির কমান্ডার লর্ড চো বিম এসে লি চ্যাংকে পাকড়াও করে ফেলে। লর্ড চো বিম জিজ্ঞেস করে লি চ্যাং এখানে কেন এসেছে। লি চ্যাং বলে সে মাত্রই এখানে একটা ভয়ানক মনস্টারকে দেখেছে, দেখে মনে হচ্ছিল সে রক্তের গন্ধ পেয়ে গর্জন করছিল। চো বিম বলে রয়্যাল প্যালেসে মনস্টার কিভাবে আসবে, এটা বিশ্বাসযোগ্য না, হয়তো তার মতিভ্রম হয়েছে। লি চ্যাং জিজ্ঞেস করে তার বাবা এখন কোথায় আছে। চো বিম বলে মহামান্য রাজা এখন তার বিছানায় ঘুমাচ্ছে। লি চ্যাং বলে সে নিজের চোখে একবার তার বাবাকে দেখতে চায়।
এই বলে লি চ্যাং রাজার কক্ষের দিকে এগিয়ে যেতে থাকে। তখন চো বিম তার তরবারি বের করে লি চ্যাংয়ের গলায় ঠেকিয়ে বলে, এটা কুইনের আদেশ। লি চ্যাং বলে, তার সাহস কিভাবে হলো একজন সাধারণ লর্ড কমান্ডার হয়ে ক্রাউন প্রিন্সের দিকে তরবারি ধরার? সাহস থাকলে আঘাত করে দেখাও বলে লি চ্যাং তার বাবার কক্ষে প্রবেশ করে। তবে সেখানে তার বাবাকে সে দেখতে পায় না, সেখানে ছিল লর্ড চো হাকজু। লর্ড চো হাকজু বলে, লি চ্যাং কি তার বাবার নিরাপত্তার জন্য উদ্বিগ্ন নাকি? লি চ্যাং বলে, সে প্যালেসে একটা মনস্টারকে দেখেছে। চো হাকজু বলে, সেও একটা মনস্টারকে দেখেছে, যেটা হচ্ছে লি চ্যাং নিজে। সে এমন একটা মনস্টার যে তার বাবার মৃত্যুর জন্য অপেক্ষা করছে, কারণ রাজার মৃত্যুর পর লি চ্যাং হবে পরবর্তী রাজা। ক্ষমতার লোভে লি চ্যাং একটা মনস্টারে পরিণত হয়েছে। রাজা এখন অনেকটাই সুস্থ আছে, তাই সে রানীর সাথে দেখা করতে গেছে। এসব শুনে অপমানিত হয়ে লি চ্যাং প্যালেস থেকে বের হয়ে আসে। চেম্বারে ফিরে গেলে দেখতে পায় মু ইয়াং রাজার চিকিৎসার নথিপত্র উদ্ধার করে আনতে সফল হয়েছে। সেখান থেকে লি চ্যাং জানতে পারে প্রথম দিকে তার বাবার জ্বর, ঠান্ডা আর মাথা ব্যথা ছিল। গুটি বসন্তের জন্য অনেক ধরনের চিকিৎসা করা হয়েছিল, কিন্তু কোনো কিছুতেই কাজ হয়নি। ধীরে ধীরে রোগ এমন পর্যায়ে চলে গেছে যার কোনো চিকিৎসা নেই। নথিপত্রে এরপর আর কিছুই লেখা ছিল না। যদিও প্রতিদিনের চিকিৎসার কার্যক্রম এন্ট্রি করার কথা, কিন্তু কোনো কারণে পরবর্তী কার্যক্রম সম্পর্কে লেখা হয়নি। শেষ লেখা অনুযায়ী রাজা গুরুতর অসুস্থ ছিল, তার মানে কিছু একটা লুকানো হচ্ছে। লি চ্যাং চিন্তিত হয়ে যায়। সে সন্দেহ করে তার বাবার সাথে খারাপ কিছু ঘটছে। নথিপত্র থেকে তারা আরও জানতে পারে লাস্ট এন্ট্রি অনুযায়ী রয়্যাল ফিজিশিয়ান লি সাং হুকে প্যালেসে ডাকা হয়েছিল। লি সাং হু 3 বছর আগেই চাকরি ছেড়ে দিয়েছিল। তাহলে এখন তাকে কি কারণে ডাকা হতে পারে? সেই ফিজিশিয়ানের থেকেই রাজার অবস্থার সঠিক খবর পাওয়া যাবে। তাই লি চ্যাং মু ইয়াংকে নিয়ে রয়্যাল ফিজিশিয়ানের ঠিকানা ডংনি গ্রামে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এরপর আমরা ডংনি গ্রামে রয়্যাল ফিজিশিয়ানের ক্লিনিক দেখতে পাই। অনেক রোগী এই ক্লিনিকে চিকিৎসা নিচ্ছে, কিন্তু খাবারের অভাবে এখানে সবাই অনাহারে ভুগছে। এভাবে চললে তারা না খেয়ে মারা যাবে। কয়েকদিনের যাত্রা শেষে ফিজিশিয়ান প্যালেস থেকে ডংনি গ্রামে তার ক্লিনিকে ফিরে আসে। তবে তার সেক্রেটারি ড্যান জীবিত ফিরে আসতে পারেনি। প্রথম দিকে আমরা দেখেছিলাম রাজাকে খাবার দিতে গিয়ে কেউ একজন ড্যানকে টেনে নিয়ে গিয়েছিল, তখনই ড্যান মারা যায়। ড্যানের মৃতদেহ দেখে সবাই আতঙ্কিত হয়ে যায়। ফিজিশিয়ানের অ্যাসিস্ট্যান্ট শিওবি জিজ্ঞেস করে ড্যানের কি হয়েছে, তবে ফিজিশিয়ান এই প্রশ্নের কোনো উত্তর দেয় না। এদিকে রাজধানীতে লর্ড চো হাকজু যেই 89 জন স্কলারকে বন্দি করেছিল, তাদের একজনের বাড়িতে একটা চিঠি খুঁজে পাওয়া যায়, যাতে লেখা আছে তারা আগের রাজাকে সরিয়ে ক্রাউন প্রিন্স লি চ্যাংকে নতুন রাজা হিসেবে প্রতিষ্ঠিত করবে। এই চিঠির ভিত্তিতে লি চ্যাংকে রাজদ্রোহী ঘোষণা করা হয়। লি চ্যাংকে গ্রেপ্তার করার জন্য চেম্বারে গেলে সৈন্যরা দেখতে পায় লি চ্যাং সেখানে নেই। ইতিমধ্যেই লি চ্যাং আর মু ইয়াং ডংনি গ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে। মু ইয়াং জিজ্ঞেস করে লি চ্যাং এত দূরে 350 কিলোমিটার যাত্রা করে কেন ডংনি গ্রামে যেতে চাচ্ছে? রাজধানী হানিয়াং শহর থেকে বের হয়ে গেলে কুইন তাকে রাজদ্রোহী ঘোষণা করে দিতে পারে। লি চ্যাং বলে সে অলরেডি একজন রাজদ্রোহী হয়ে গেছে। সে রাজার একজন রক্ষিতার সন্তান, অর্থাৎ সে রাজার বৈধ সন্তান না। কিন্তু এখন রানীর গর্ভে একজন বৈধ সন্তান আছে। সেই সন্তানের জন্ম হলে সে হবে আসল ক্রাউন প্রিন্স। ইতিমধ্যেই লি চ্যাংকে ফাঁসানোর অনেক ষড়যন্ত্র করা হয়ে গেছে। রানীর সন্তান জন্ম হওয়ার আগেই রাজা যদি মারা যায়, তাহলে লি চ্যাং হবে পরবর্তী রাজা, যা চো হাকজু কোনোভাবেই হতে দিতে চায় না। তাকে রক্ষা করতে গিয়ে 89 জন স্কলার চো হাকজু নির্যাতনের শিকার হয়েছে। তাদেরকে এবং নিজেকে বাঁচানোর জন্য এখন একমাত্র উপায় হচ্ছে ডংনিতে গিয়ে সেই ফিজিশিয়ানের কাছ থেকে রাজার ব্যাপারে সব সত্যি জানা। এরপর তারা ঘোড়া নিয়ে ডংনিতে ছুটে যায়। এই খবর জানতে পেরে লর্ড চো হাকজু তার ছেলে লর্ড চো বয়েমকে 50 জন সৈন্য নিয়ে যেভাবেই হোক লি চ্যাংকে ডংনিতে যাওয়া থেকে আটকাতে বলে। প্রয়োজন হলে লি চ্যাংকে হত্যা করার হুকুম পর্যন্ত দিয়ে দেয়। লর্ড চো বয়েম সৈন্য নিয়ে লি চ্যাংকে আটকানোর জন্য বেরিয়ে পড়ে। অন্যদিকে ডংনিতে ফিজিশিয়ানের অন্য একজন অ্যাসিস্ট্যান্ট শিওবি ক্লিনিকে থাকা রোগীদের জন্য খাবার জোগাড় করতে বাহিরে আসে। জঙ্গল থেকে কিছু খাবার সংগ্রহ করে ক্লিনিকে ফিরে আসলে দেখতে পায় সবাই অনেক মজা করে মাংস খাচ্ছে, কিন্তু তাদের কাছে খাবার মতো তো কোনো মাংস ছিল না। শিওবি রান্নাঘরে গিয়ে দেখতে পায় ইয়েংশিন নামের এক রোগী এই মাংস রান্না করেছে। শিওবি জিজ্ঞেস করে সে মাংস কোথায় পেল? ইয়াংশিন বলে সে একজন শিকারী। এখানের সবাই অনাহারে ভুগছে দেখে সে একটা হরিণ শিকার করে এনেছে আর সেটাই রান্না করেছে। দীর্ঘদিন পর সবাই তৃপ্তি সহকারে খাবার খাচ্ছে দেখে শিওবি নিজেও খুশি হয়। তখন একজন লোক এসে শিওবিকে আরেকটু মাংস দিতে বলে। শিওবি হাড়ি থেকে এক টুকরো মাংস বাটিতে নেয়। তখনই সে দেখতে পায় এটা তো একটা মানুষের আঙুল। শিওবি বুঝতে পারে ইয়াংশিন আসলে ফিজিশিয়ানের সেই সহকর্মী ড্যানের মৃতদেহ রান্না করেছে।
রেগে গিয়ে সে ইয়ংশিনকে জিজ্ঞেস করে সে এই কাজ কেন করেছে, একজন মানুষ অন্য মানুষকে কিভাবে খেতে পারে। ইয়ংশিন বলে সবাই না খেয়ে মারা যাচ্ছিল আর এটা সে সহ্য করতে পারেনি, এমন একটা সময়ে কোনো কিছুই ফেলে দেওয়া উচিত না। তখনই যারা যারা এই খাবার খেয়েছিল তারা বমি করতে শুরু করে, এক এক করে সবাই অসুস্থ হয়ে যায়, চোখ উল্টে হাত পা মোচড়ে চিৎকার করতে করতে তারা সবাই ভয়ঙ্করভাবে মারা যায়। মুহূর্তের মধ্যেই পুরো ক্লিনিক শ্মশানে পরিণত হয়ে যায়। ফিজিশিয়ান তখন তার কক্ষে কিছু একটা করছিল, সেও ভয়ঙ্কর কিছু চিৎকার শুনতে পায়। সেবির একজন সহকর্মী এই অবস্থা দেখে সাহায্য করার চেষ্টা করে, তখন হঠাৎ করে মৃতদেহগুলো জীবিত হয়ে তার উপর আক্রমণ করে দেয়। অর্থাৎ যারা যারা এই খাবার খেয়েছে তারা আনডেড বা জম্বি মনস্টারে পরিণত হয়ে গেছে। বাহিরে কি হচ্ছে দেখার জন্য শিওবি আর ইয়ংশিন দরজার দিকে এগিয়ে আসলে বাহিরে এক ভয়ানক দৃশ্য দেখতে পায়। দীর্ঘযাত্রা শেষ করে ক্রাউন প্রিন্স লি চ্যাং অবশেষে ক্লিনিকের সামনে এসে পৌঁছায়। তবে তারা এসে দেখতে পায় ক্লিনিক সম্পূর্ণ সিল করে দেওয়া হয়েছে, ভিতর এবং বাহির দুই দিক থেকে দরজা আটকে দেওয়া হয়েছে। মু ইয়াং ভিতরে ঢুকে লি চ্যাংয়ের জন্য দরজা খুলে দেয়। ভিতরে তারা একটা প্রতিরোধ ব্যবস্থা দেখতে পায়, যেন এখানে কিছুক্ষণ আগেই যুদ্ধ হয়েছে। বাঁশের বল্লমগুলোতে তাজা রক্ত লেগে আছে, চারিদিকে রক্তের দাগ আর সব এলোমেলো হয়ে আছে। তারা বুঝতে পারে না এখানে আসলে কি ঘটেছে। খুঁজতে খুঁজতে তারা মেঝের কাঠের নিচে লাশের স্তূপ দেখতে পায়, অসংখ্য লাশ এখানে জমা করে রাখা হয়েছে। লি চ্যাং ডংনির লোকাল ম্যাজিস্ট্রেটকে খবর দিলে সৈন্যরা এসে লাশগুলোকে বের করে আনে। তবে লি চ্যাং আর মু ইয়াং তাদের আসল পরিচয় দেয় না। মু ইয়াং বলে সে শুনেছে ফিজিশিয়ান লি সাং হুই অনেক ভালো চিকিৎসক, তাই সে তার ভাইকে চিকিৎসা করার জন্য এখানে নিয়ে এসেছিল। আসার পরেই তারা এই দৃশ্য দেখেছে। এখানে মোট 48টা লাশ পাওয়া গেছে, তবে ফিজিশিয়ান লি সাংহুর লাশ এখানে নেই। পরীক্ষা নিরীক্ষা করার জন্য সৈন্যরা লাশগুলোকে ডংনির ম্যাজিস্ট্রেট অফিসে নিয়ে যায়। ডংনির লোকাল ম্যাজিস্ট্রেট তো এতগুলো লাশ একসাথে দেখে হতবাক হয়ে যায়। সে গার্ডকে জিজ্ঞেস করে কে এতগুলো লোককে হত্যা করেছে। গার্ডরা বলে ইয়ংশিন নামের একজনকে তারা সন্দেহ করছে। ইয়ংশিন ক্লিনিকে চিকিৎসা নিতে গিয়েছিল, কিন্তু তাকে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। এদিকে আমরা প্যালেসে কিছু অদ্ভুত ঘটনা ঘটতে দেখি। প্রতিদিন প্যালেস থেকে একটা করে লাশ বের করা হচ্ছে, আর এই লাশগুলোকে পাথর বেঁধে নদীতে ফেলে দেওয়া হচ্ছে। কিন্তু এই মানুষগুলো কিভাবে মারা যাচ্ছে, তাদের সাথে কি হচ্ছে সেটা এখনো অজানা। রাজ শিক্ষা প্রতিষ্ঠানের হেড স্কলার চিন্তায় পড়ে যায় কিভাবে তারা 89 জন স্কলারকে মুক্ত করে আনবে। একজন স্কলার বলে যদি তারা ক্রাউন প্রিন্স লি চ্যাংয়ের স্বাক্ষর করা দলিল লর্ড চো হাকজুর হাতে তুলে দেয়, তাহলে চো হাকজু স্কলারদেরকে ছেড়ে দিবে। লি চ্যাংয়ের স্বাক্ষর করা দলিল পেয়ে গেলে চো হাকজু ষড়যন্ত্র করে লি চ্যাংকে দেশদ্রোহী বানিয়ে ক্ষমতা থেকে সরিয়ে দিতে পারবে। তাই হেড স্কলার এই কথায় রাজি হয় না। তখন হেডকোর্ট লেডি এসে জানায় প্যালেসে অদ্ভুত কিছু ঘটছে শুনে সে প্যালেসে গিয়েছিল। রাজার প্যালেস থেকে একটা লাশ পাওয়া গেছে, যা চিন্তার বিষয়। স্কলাররা বলে এই খবর যদি সত্যি হয় তাহলে প্যালেসে ভয়ঙ্কর কোনো ষড়যন্ত্র চলছে। যদি তারা এই ব্যাপারে জানতে পারে তাহলে চো বংশকে ক্ষমতা থেকে নামিয়ে ফেলতে পারবে এবং স্কলারদেরকেও বাঁচাতে পারবে। অন্যদিকে লি চ্যাং বলে যেহেতু ফিজিশিয়ান লি এর লাশ খুঁজে পাওয়া যায়নি, তার মানে ফিজিশিয়ান লি বেঁচে আছে। সময় নষ্ট না করে লি চ্যাং আর মু ইয়াং তাকে খুঁজতে বেরিয়ে যায়। তারা একজন হার্বাল চিকিৎসকের কাছে যায়, যে ক্লিনিকে হার্বাল মেডিসিন সাপ্লাই দিত। তার থেকে জানতে পারে শেওবি নামের একজন ফিজিশিয়ান এখনও বেঁচে আছে। গতকাল শেওবি তার কাছে এসে রিজারেকশন প্লান্টের ব্যাপারে জিজ্ঞেস করেছিল। লোকে বলে রিজারেকশন প্লান্ট মৃতদেরকে জীবিত করতে পারে। হয়তোবা শেওবি ফ্রোজেন ভ্যালিতে সেই প্লান্টের খোঁজ করতে গিয়েছে। এরপর লি চ্যাং আর মু ইয়াং ফ্রোজেন ভ্যালিতে শেওবিকে খুঁজতে আসে। তারা এসে দেখতে পায় শেওবি পাহাড়ের গুহার মধ্যে কিছু একটা খুঁজছে। লি চ্যাং জিজ্ঞেস করে ফিজিশিয়ান লি কোথায়। শেওবি জানায় ফিজিশিয়ান লি ক্লিনিকের দুর্ঘটনা থেকে বেঁচে ফিরে আসতে পারেনি। সে বলেছিল যা কিছু হচ্ছে সবকিছু রিজারেকশন প্লান্টের কারণে হচ্ছে। লি চ্যাং জিজ্ঞেস করে ক্লিনিকের মৃত্যুগুলো কি এই প্লান্টের কারণে হয়েছে নাকি। তখন শেওবি জিজ্ঞেস করে তারা কিভাবে ক্লিনিকে ঘটা মৃত্যুর ব্যাপারে জানলো। মু ইয়াং বলে তারা ক্লিনিকে গিয়েছিল। লাশগুলোকে ম্যাজিস্ট্রেট অফিসে নিয়ে যাওয়া হয়েছে। এটা শুনে শেওবি বিচলিত হয়ে যায়। সে বলে ওই লাশগুলো মারা যায়নি। সূর্য অস্ত যাওয়ার সাথে সাথেই অন্ধকারে তারা আবারও জেগে উঠবে আর মানুষদেরকে আক্রমণ করবে। লি চ্যাং বলে সে বুঝতে পারছে না এখানে কি হচ্ছে আর প্যালেসেই বা কি ঘটেছে। শেওবি বলে ফিজিশিয়ান লি বলেছিল তিনি প্যালেসে একজন মৃত মানুষকে রিজারেকশন প্লান্ট ব্যবহার করে জীবিত করেছে, আর এই একই ঘটনা ক্লিনিকেও ঘটেছে। মৃতরা হঠাৎ করে জীবিত হয়ে গেছে, তারা মানুষ খেকো মনস্টারে পরিণত হয়েছে। লি চ্যাং জিজ্ঞেস করে মৃতরা যখন জীবিত হয়েছিল তখন কি তারা অদ্ভুতভাবে হেঁটেছিল আর পশুর মতো গর্জন করেছিল?
শেওবি জবাবে হ্যাঁ সূচক মাথা নাড়ে। লি চ্যাং তো তার বাবাকে দেখতে গিয়ে প্যালেসে এমনই একটা মনস্টার দেখেছিল, তার বুঝতে বাকি থাকে না লর্ড চো হাকজু তার বাবার সাথে খারাপ কিছু করেছে। তবে উপযুক্ত প্রমাণ জোগাড় করতে না পারলে তার কিছুই করার থাকবে না। শেওবি বলে ক্লিনিকে ফিজিশিয়ান লিড ডায়েরি রাখা আছে, সেই ডায়েরিতে রাজার চিকিৎসার সকল কার্যক্রম এন্ট্রি করা আছে। ডায়েরি পেয়ে গেলে একটা শক্ত প্রমাণ তাদের হাতে চলে আসবে। তাই লি চ্যাং ডায়েরি উদ্ধার করার জন্য ক্লিনিকে যাওয়ার সিদ্ধান্ত নেয়। আর মু ইয়াংকে শেওবিকে নিয়ে ম্যাজিস্ট্রেট অফিসে গিয়ে মৃতদের জেগে ওঠার ব্যাপারে জানাতে বলে। অন্যদিকে ইয়াংশিন ক্লিনিকে ফিরে এসে জানতে পারে লাশগুলোকে ম্যাজিস্ট্রেট অফিসে নিয়ে যাওয়া হয়েছে। সে দৌড়ে ম্যাজিস্ট্রেট অফিসে এসে বলে লাশগুলোকে এভাবে খোলা রাখা যাবে না, এদেরকে আটকে রাখতে হবে। তবে ইয়াংশিন এই খুনগুলো করেছে সন্দেহ করে লোকাল ম্যাজিস্ট্রেট ইয়াংশিনকে গ্রেপ্তার করার আদেশ দেয়। ইয়াংশিন লাশগুলোকে জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করে, তবে সৈন্যরা তাকে আটকে ফেলে। সে বোঝানোর অনেক চেষ্টা করে এরা আসলে মারা যায়নি, এরা আবারও জেগে উঠবে, রাত নেমে আসার আগেই লাশগুলোকে আটকে ফেলতে হবে। কিন্তু ইয়াংশিনের কথা সবার কাছে আজগুবি মনে হতে থাকে, কেউই তার কথায় বিশ্বাস করে না। তখন শেওবি এসে নিজের পরিচয় দেয় আর বলে ইয়াংশিন যা বলছে সবকিছুই সত্যি, অল্প সময়ের মধ্যেই অন্ধকার নেমে আসবে, লাশগুলোর কোনো ব্যবস্থা না করলে পুরো ডংনি গ্রাম ধ্বংস হয়ে যাবে। তবে শেওবির কথায়ও কেউই পাত্তা দেয় না, মৃতদের জেগে ওঠার কথা তারা হেসেই উড়িয়ে দেয়। লোকাল ম্যাজিস্ট্রেট শেওবি আর ইয়াংশিনকে বন্দি করার আদেশ দেয়। রাতের অন্ধকার নেমে আসতে থাকে, তখন আমরা অতীতের একটা ঘটনা জানতে পারি। রয়্যাল ফিজিশিয়ানরা রাজাকে মৃত ঘোষণা করে দিলে লর্ড চো হাকজু ফিজিশিয়ান লিকে প্যালেসে ডেকে আনে। ফিজিশিয়ান লি পরীক্ষা নিরীক্ষা করে জানায় রাজা আসলেই মারা গেছে। তখন চো হাকজু ফিজিশিয়ান লিকে 3 বছর আগে যে ট্রিটমেন্ট করেছিল সেই ট্রিটমেন্ট আবারও করতে বলে। 1 মাস পর রানীর সন্তান জন্ম হবে, ততদিন পর্যন্ত যে করেই হোক রাজাকে জীবিত রাখতে হবে। মূলত তখনই ফিজিশিয়ান লি রাজাকে পুনরায় জীবিত করার জন্য রিজারেকশন প্লান্ট ব্যবহার করেছিল। রাজা জীবিত হয়েছে ঠিকই, তবে একটা মনস্টারে পরিণত হয়ে গেছে, সে এখন জম্বিদের মতো আচরণ করছে। অন্যদিকে বর্তমান সময়ে লি চ্যাং ফিজিশিয়ান লিড ডায়েরি উদ্ধার করার জন্য ক্লিনিকে চলে আসে। তবে ডায়েরি খোঁজার জন্য ভিতরে প্রবেশ করলে দেখতে পায় লর্ড কমান্ডার চো বিউম তার আগেই ক্লিনিকে এসে ডায়েরিটা খুঁজে পেয়ে গেছে। চো বিউম জিজ্ঞেস করে লি চ্যাং কি এই জিনিসটাই খুঁজতে এসেছে। এরপর সে জানায় লি চ্যাং স্কলারদের সাথে মিলে রাজার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, তাই রাজা তাকে রাজদ্রোহের অপরাধে ধরে নিয়ে যাওয়ার আদেশ দিয়েছে। লি চ্যাং বলে যেই রাজা বেঁচে নেই সে কিভাবে আদেশ দিতে পারে। এতে লি চ্যাং আর চো বিউমের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। কিছুক্ষণ লড়াই করার পর লি চ্যাং চো বিউমের কাছে হেরে যায়। তখনই সেই কক্ষে থাকে একটা কফিন কেঁপে উঠে, যেন এর ভিতরে কোনো জীবিত মানুষ আছে। দুইজন সৈন্য কফিন খুললে ভিতর থেকে ফিজিশিয়ান লি বের হয়ে এসে মনস্টারের মতো একজন সৈন্যকে কামড়ে দেয়। চো বিউম তার পিঠে ছুরি ঢুকিয়ে দেয়, কিন্তু এতে তার কিছুই হয় না। তারা যতই আঘাত করে কোনোভাবেই ফিজিশিয়ান লিকে আটকাতে পারে না। এর মাঝে ফিজিশিয়ান লি চো বিউমকে কামড়ে দেয়, এতে চো বিউম নিজেও ধীরে ধীরে জম্বি মনস্টারে পরিণত হয়ে যায়। কমান্ডার চো বিউম অ্যাটাক করলে লি চ্যাং তাকে হত্যা করতে বাধ্য হয়। একই সময়ে সন্ধ্যা নেমে আসার পর ম্যাজিস্ট্রেট অফিসে হঠাৎ করে একটা লাশ ভয়ঙ্করভাবে উঠে দাঁড়ায়। ধীরে ধীরে সবগুলো মৃতদেহ পুনর্জীবিত হয়ে যায়। এরপর সেখানে থাকা সৈন্য এবং মানুষদেরকে আক্রমণ করে। ইয়াংশিন কোনোমতে জেল ভেঙে বের হয়ে আসে। জম্বিরা যাদেরকে কামড়ে দেয় তারাও জম্বিতে পরিণত হয়ে যায়। এভাবেই প্রথমে ম্যাজিস্ট্রেট অফিসের কিছু সৈন্য আক্রান্ত হয়, এরপর জেলে বন্দি থাকা আসামিরা আক্রান্ত হয়। ধীরে ধীরে এই জম্বি মহামারী ডংনি গ্রামে ছড়িয়ে পড়তে শুরু করে। কিছু বুঝে ওঠার আগেই সাধারণ মানুষের উপর জম্বিরা আক্রমণ করে দেয়। অধিকাংশ গ্রামবাসী জম্বি হয়ে যায়। ইয়াংশিন চেষ্টা করে কিছু মানুষকে উদ্ধার করে। লি চ্যাং ক্লিনিক থেকে বের হয়ে এসে দেখতে পায় ডংনি গ্রাম আগুনে পুড়ে যাচ্ছে। অনেকগুলো জম্বি তার দিকে এগিয়ে আসলে লি চ্যাং জীবন নিয়ে পালাতে শুরু করে। জম্বিগুলো খুব কাছাকাছি চলে আসলে মু ইয়াং এসে লি চ্যাংকে উদ্ধার করে। এরপর তারা ডংনিতে থাকা ব্যারেকে আশ্রয় নেওয়ার জন্য যায়। তবে লোকাল ম্যাজিস্ট্রেটের সহকারী নিজেদের জীবন বাঁচানোর জন্য ব্যারেকের দরজা বন্ধ করে রেখেছে। সাধারণ মানুষকে তারা ব্যারেকে ঢুকতে দিচ্ছে না। মু ইয়াং আর লি চ্যাং এসে নিজেদের পরিচয় দেয়। তবে ম্যাজিস্ট্রেটের সহকারী মনে করে লি চ্যাং তাকে বোকা বানানোর চেষ্টা করছে। উল্টো সে লি চ্যাংয়ের দিকে তীর চালায়। ততক্ষণে জম্বিরা এসে ব্যারাকের বাইরে থাকা মানুষদের উপর আক্রমণ করে দেয়। লি চ্যাং আর মু ইয়াং এবার নদীর দিকে ছুটে যায়। আর কোনো উপায় না পেয়ে তারা নদীতে ঝাঁপিয়ে পড়ে। জম্বিরাও দলে দলে ঝাঁপ দেয়। তখন তারা লক্ষ্য করে জম্বিরা পানিতে সাঁতার কাটতে পারে না, তাই জম্বিগুলো ডুবে যায়। তারা কোনো মতে জীবন বাঁচিয়ে অন্য পারে এসে পৌঁছায়। এদিকে প্যালেসের জম্বি রাজাকে মানুষ খেতে দেওয়া হচ্ছে। লর্ড চো হাকজু তার মেয়ে মানে কুইন চোকে বলে
তার গর্ভে যে সন্তান আছে সে হবে এই রাজ্যের পরবর্তী রাজা, তাই তাকে সতর্ক থাকতে হবে। তার সন্তানকে শিখাতে হবে একজন দুর্বল রাজার পরিণাম কি হয়। রাজার সেবা করার পর রক্তমাখা কাপড়গুলোকে আগুনে পুড়িয়ে দেওয়া হয় যাতে কেউ এই রোগে আক্রান্ত না হয়। তখন দেখা যায় রানীর পায়ে রক্ত লেগে আছে। রানী তার জামাকাপড় এবং রক্ত লাগা মোজাগুলো নিজ হাতে আগুনে পুড়িয়ে ফেলে। তাহলে কি রানী নিজেও জম্বি হয়ে যাবে? সেটা আমরা সামনের গল্পে জানতে পারবো। অন্যদিকে একটা ভয়ঙ্কর রাত শেষে সূর্য উদিত হয়, আর দিনের আলোতে জম্বিগুলো ছায়া খোঁজার জন্য মেঝের নিচে, কুয়ায় এবং বিভিন্ন জায়গায় লুকাতে শুরু করে। পুরো ডংনি গ্রাম এক রাতেই ধ্বংস হয়ে গেছে। অল্প কিছু মানুষ ছাড়া সবাই জম্বিতে পরিণত হয়ে গেছে। শেয়াবি লোকাল ম্যাজিস্ট্রেটকে জম্বিদের থেকে উদ্ধার করেছিল, তাই ম্যাজিস্ট্রেট শেয়াবির প্রতি সদয় হয়। তার সহকারী তো নিজের জীবন বাঁচিয়ে ব্যারাকে পালিয়ে গিয়েছিল। ফিরে এসে বলে সে ম্যাজিস্ট্রেটকে বাঁচানোর জন্য সৈন্যদের আনতে গিয়েছিল, আর সে ইয়ংশিনকে এই সব কিছুর জন্য দায়ী করে। ইয়ংশিন বলে সে অনেকবার সতর্ক করেছিল, কিন্তু কেউই তার কথা বিশ্বাস করেনি। তখন শেয়াবি তাদেরকে জানায় ক্লিনিকের রোগীরা ক্ষুধা সহ্য করতে না পেরে একটা শব রান্না করে খেয়েছিল, যার ফলে এসব ঘটেছে। যারা এই মহামারীতে আক্রান্ত হচ্ছে তারা মানুষের রক্তমাংস খাওয়ার জন্য আক্রমণ করে, তবে দিনের আলো তারা সহ্য করতে পারে না, তাই দিনের বেলা মৃত থাকে। ম্যাজিস্ট্রেট বলে তাদেরকে যত দ্রুত সম্ভব দিন থাকতে থাকতে লাশগুলোকে পুড়িয়ে ফেলতে হবে। তবে যে সৈন্যরা মারা গেছে তাদের পরিবারের সদস্যরা লাশ পোড়াতে বাধা দেয়। তখন লি চ্যাং আর মু ইয়েং এসে নিজেদের পরিচয় দেয়। গতরাতে ম্যাজিস্ট্রেটের সহকারী সাধারণ মানুষের জন্য ব্যারাক খুলে দেয়নি, তাই লি চ্যাং তাকে শাস্তি দেয়। তবে এখন এর থেকেও গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে মৃতদেহগুলোকে পোড়ানো, যার জন্য অনেক সৈন্যের প্রয়োজন হবে। মারা যাওয়া সৈন্যদের পরিবার লাশ পোড়াতে বাধা দিলে লি চ্যাং বলে যদিও তারা নিজেদের আপনজনদেরকে হারিয়েছে, কিন্তু ভবিষ্যতের বিপদ আটকানোর জন্য তাদেরকে লাশগুলোকে পোড়াতেই হবে। লি চ্যাং ম্যাজিস্ট্রেটকে ডংনি গ্রাম কোয়ারেন্টাইন করে দিতে বলে, আর নৌকায় করে যথাসম্ভব বেঁচে যাওয়া মানুষদেরকে উদ্ধার করে অন্য কোথাও পাঠিয়ে দেওয়ার আদেশ দেয়, আর অন্যান্য অঞ্চলে সাহায্যের জন্য বার্তা পৌঁছে দিতে বলে। এদিকে রাজধানীতে হেড স্কলার প্যালেসের একজনের থেকে জানতে পারে প্যালেস থেকে লাশ বের করা হয়েছে। হেড স্কলার বলে তাদেরকে প্যালেসে রাজার সাথে দেখা করতে নিষেধ করা হয়েছে, তার মানে চো হাকজু ভয়ঙ্কর কোনো ষড়যন্ত্র করছে। প্যালেসে কি চলছে জানার জন্য এখন তাদেরকে লর্ড আনহায়নের সাথে হাত মেলাতে হবে। লর্ড আনহায়ন জোসুন রাজ্যের একজন প্রবীণ সম্মানীয় সেনাপতি। লর্ড আনহায়ন যদি নেতৃত্ব দেয় তাহলে রাজ্যবাসী তার পক্ষে থাকবে। অন্যদিকে ডংনিতে শেয়াবি লি চ্যাংকে একটা ঘটনা বলে। যেই রাতে ক্লিনিকে জম্বি অ্যাটাক হয়েছিল সেই রাতে ফিজিশিয়ান লি নিজেও আক্রান্ত হয়েছিল। মারা যাওয়ার আগে সে বলেছিল রাজা যখন ড্যানিকে কামড়েছিল তখন ড্যানি এমন মনস্টারে পরিণত হয়নি, কিন্তু কোনোভাবে এই রোগ বিকশিত হয়ে এমন ভয়ানক মহামারী সৃষ্টি করেছে। ফিজিশিয়ান লি বলেছিল সে এই রোগের ওষুধ তৈরি করতে পারবে, কিন্তু আক্রান্ত হওয়ার কিছু সময়ের মধ্যেই ফিজিশিয়ান লি মারা যায়। ফিজিশিয়ানের ডায়েরিতে লেখা আছে সে রাজাকে রিজারেকশন প্ল্যান দিয়ে ট্রিটমেন্ট করেছিল। এর 2 ঘন্টা পর রাজা পুনরায় জীবিত হয়েছিল। লি চ্যাং বলে চো হাকজুর ষড়যন্ত্র আটকানোর জন্য এই ডায়েরিটাই যথেষ্ট। তার আর বুঝতে বাকি নেই তার বাবা অনেক আগেই মারা গেছে। চো হাকজু তার বাবাকে জীবিত করার জন্য রিজারেকশন প্লান্ট ব্যবহার করেছে, যার কারণে রাজা এখন একটা মনস্টারে পরিণত হয়েছে। প্রমাণ নিয়ে এবার সে সাংজুতে লর্ড আনহায়নের কাছে যাবে। রাজধানীতে চো হাকজুর কাছে খবর আসে হেড স্কলার লর্ড আনহায়নের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছে। যদি লর্ড আনহায়ন ক্রাউন প্রিন্স লি চ্যাংয়ের পক্ষে দাঁড়ায় তাহলে প্রজারা তাকেই সমর্থন জানাবে। তবে চো হাকজু বলে লর্ড আনহায়ন কখনোই তার বিরুদ্ধে যাবে না। অন্যদিকে ডংনিতে জাহাজ ঠিক করার পর ম্যাজিস্ট্রেট শুধুমাত্র তার রয়্যাল সৈন্য এবং উচ্চবিত্ত মানুষদেরকে নিয়ে ডংনি ছেড়ে চলে যেতে শুরু করে। সাধারণ প্রজাদেরকে তারা ডংনিতেই ফেলে রেখে যায়। লি চ্যাং আর মু ইয়েং লর্ড আনহায়নের কাছে যাওয়ার জন্য রওনা দেয়, কিন্তু জাহাজের কাছে এসে দেখতে পায় জাহাজ তাদেরকে ফেলে রেখে চলে গেছে। এতগুলো মানুষকে অসহায় অবস্থায় দেখে লি চ্যাং বলে রাত নেমে আসলে জম্বিরা আবারও আক্রমণ করবে, তাই অন্ধকার নেমে আসার আগেই তাদেরকে একটা সেফ জায়গায় যেতে হবে। ব্যারাকের জিনিসপত্র খুলে এনে জাহাজটাকে ঠিক করা হয়েছিল, তাই ব্যারাকও এখন নিরাপদ না। তাই সিদ্ধান্ত হয় আবারও সবাই ক্লিনিকেই ফিরে যাবে। সেখান থেকে সকল জম্বিদেরকে বের করে আনা হয়েছিল, তাই ক্লিনিকে এখন একমাত্র নিরাপদ জায়গা। সবাই ক্লিনিকের উদ্দেশ্যে রওনা দেয়। পথের মধ্যেই তারা অনেক মৃতদেহ পড়ে থাকতে দেখে, যারা রাত হলেই জেগে উঠবে। দীর্ঘযাত্রার পর তারা ক্লিনিকের কাছাকাছি পৌঁছে যায়। শেষ দিকে অন্ধকার নেমে আসায় আনডেডরা তাদের উপর আক্রমণ করে। তবে লি চ্যাং, মু ইয়েং আর ইয়েং শিন লড়াই করে ক্লিনিকে পৌঁছাতে সফল হয়। এরপর ক্লিনিকের দরজা সিল করে দেয় যাতে জম্বিরা ভিতরে ঢুকতে না পারে। সারা রাত সবাই মিলে পাহারা দেয়। দীর্ঘ একটা দম বন্ধ করা রাত কাটানোর পর ভোরের আলো দেখা যায়। সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলে।
খাবারের অনেক অভাব দেখে লি চ্যাং তার নিজের সাথে থাকা খাবার প্রজাদেরকে খেতে দিয়ে দেয়। এরপর লি চ্যাং মুইয়াংকে বলে তাদেরকে যে করেই হোক সাংজু অঞ্চলে গিয়ে লর্ড আনহায়নের সাথে দেখা করতে হবে। এটা শুনে ইয়াংশিন বলে সে সাংজুর বাসিন্দা, চাইলে সে তাদেরকে পথ দেখিয়ে নিয়ে যেতে পারে। মুইয়াং বলে তারা কিভাবে তাকে বিশ্বাস করবে, আর সে কে, এত ভালো বন্দুক চালানো সে কিভাবে শিখলো। সে জম্বিদের কপাল বরাবর শ্যুট করেছে, যা কোনো সাধারণ মানুষের দ্বারা সম্ভব না। আসলে ইয়াংশিন হলো একজন টাইগার হান্টার, তাই সে এত ভালো ফাইট করতে পারে। অন্যদিকে রাজধানীতে সৈন্যরা লর্ড চো হাকজুর কাছে তার ছেলে কমান্ডার চো বিমের কাটা মাথা নিয়ে আসে। আমরা দেখেছিলাম চো বিম যখন জম্বে হয়ে গিয়েছিল তখন বাধ্য হয়ে লি চ্যাং তার মাথা কেটে ফেলেছিল। নিজের ছেলের এমন অবস্থা দেখে চো হাকজু শপথ করে সে ক্রাউন প্রিন্স লি চ্যাংকে একইভাবে নিজ হাতে হত্যা করবে। অল্প সময়ের মধ্যেই চো হাকজুর পাঠানো সৈন্যরা লি চ্যাংকে রাজদ্রোহী ঘোষণা করে গ্রেপ্তার করার জন্য ক্লিনিকের বাইরে চলে আসে। তারা একটা ফরমান পড়ে শোনায় যাতে লেখা আছে লি চ্যাং একজন রাজদ্রোহী, কারণ সে ক্ষমতার লোভে স্কলারদের সাথে মিলে তার বাবা মানে মহামান্য রাজাকে হত্যা করতে চেয়েছে। লি চ্যাং নিজ ইচ্ছায় বের হয়ে না আসলে সৈন্যরা ক্লিনিকের ভিতরে এলোমেলোভাবে তীর ছুটতে শুরু করে। এতে ক্লিনিকে থাকা অনেক অসহায় সাধারণ প্রজা মারা যায়। এতজন মানুষের মৃত্যু দেখে লি চ্যাং হতভম্ব হয়ে যায়। তারা আগুনের ধোঁয়া ব্যবহার করে সৈন্যদেরকে ফাঁকি দিয়ে ক্লিনিক থেকে বের হয়ে আসতে সফল হয়। এবার লি চ্যাং, মুইয়াং, ইয়াংশিন আর শেওবি ঘোড়া নিয়ে সাংজুতে যাওয়ার জন্য রওনা দেয়। রয়্যাল কমান্ডার সৈন্যদেরকে বলে তাদেরকে আর পিছু করতে হবে না, তার জানা আছে লি চ্যাং এখন কোথায় যাবে। এদিকে ডংনির ফায়ার সিগন্যাল দেখে রাজধানীতে খবর পৌঁছে যায় ডংনিতে কিছু একটা হয়েছে। তারা এই ভেবে ভয় পায় জাপান তাদের রাজ্যে আবারও অ্যাটাক করলো নাকি। হ্যাট স্কলার বলে তাদেরকে যে করেই হোক রাজার সাথে দেখা করতে হবে, পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে। তারা প্যালেসের গেটের সামনে গেলে গার্ডরা তাদেরকে আটকে দেয়। তখন লর্ড চো হাকজু এসে হ্যাট স্কলার সহ অন্যদেরকে নিজের সাথে করে প্যালেসে নিয়ে যায়। এতদিন চো হাকজু কাউকেই রাজার সাথে দেখা করতে দেয়নি, আর এখন নিজেই স্কলারদেরকে রাজার কক্ষে নিয়ে এসেছে। রাজার শয়নকক্ষের সামনে তাদেরকে বসতে দিয়ে চো হাকজু বলে ডংনিতে যে সিগন্যাল দেওয়া হয়েছে সেটা যুদ্ধের জন্য দেওয়া হয়নি। ডংনিতে একটা মহামারী ছড়িয়ে পড়েছে, এটা একটা ভয়ঙ্কর রোগ। এই রোগে আক্রান্ত ব্যক্তিরা দিনে ঘুমায় আর রাত হলে জেগে ওঠে। এরপর রাজার শয়নকক্ষের পর্দা সরিয়ে দেওয়া হয়। তখন তারা রাজার এক ভয়ানক রূপ দেখতে পায়। রাজা সম্পূর্ণরূপে একটা মনস্টারে পরিণত হয়ে গেছে, পশুদের মতো গর্জন করছে, আক্রমণ করার চেষ্টা করছে। এই অবস্থা দেখে তো স্কলাররা প্রচণ্ড ভয় পেয়ে যায়। চো হাকজু বলে রাজা নিজেও সেই মহামারী রোগে আক্রান্ত হয়েছে, কিন্তু রাজা যেহেতু বেঁচে আছে তাই এখনও সে তাদের রাজা, এই কথা অস্বীকার করার কোনো উপায় নেই। যারাই রাজার বিরুদ্ধে কথা বলবে তারা রাজদ্রোহী। এরপর চো হাকজু তার ষড়যন্ত্রের চাল দেয়। সে বলে হ্যাট স্কলার রাজাকে মৃত বলে সন্দেহ করেছে এবং ক্রাউন প্রিন্স লি চ্যাংকে পরবর্তী রাজা বানাতে চেয়েছে, তাই সে একজন রাজদ্রোহী। এই অপবাদ দিয়ে হ্যাট স্কলারকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়। অন্যদিকে লি চ্যাং তার সাথীদেরকে নিয়ে সাংজুর পথে যাচ্ছে। রাতে তারা একটা জায়গায় যাত্রা বিরতি নেয়। লি চ্যাং আহত হওয়ায় শেওবি কিছু ওষুধ আনার জন্য জঙ্গলে যায়। হঠাৎ করে শেওবি চিৎকার করতে করতে জঙ্গল থেকে বের হয়ে আসে। জম্বিরা এখানেও পৌঁছে গেছে ভেবে সবাই হাতিয়ার নিয়ে প্রস্তুত হয়। তখন তারা দেখতে পায় শেওবি যাকে মনস্টার মনে করেছিল সে আসলে ডংনির সেই ম্যাজিস্ট্রেট যে জাহাজ নিয়ে পালিয়ে গিয়েছিল। তাকে দেখে লি চ্যাং অনেক রেগে যায়, তার কারণে অনেক অসহায় মানুষকে মরতে হয়েছে। মুইয়াং জিজ্ঞেস করে সে তো জাহাজ নিয়ে চলে গিয়েছিল, তাহলে এখানে কিভাবে আসলো। ম্যাজিস্ট্রেট জানায় তারা নদীপথে কিছু দূর যাওয়ার পর একটা ঘটনা ঘটে। জম্বি আক্রমণে মারা যাওয়া একজন সৈনিকের মা লুকিয়ে তার ছেলের লাশ জাহাজে তুলেছিল। রাত হতেই বাক্সাটা কেঁপে ওঠে। তার ছেলে বেঁচে আছে ভেবে সে বাক্সাটা খুলে দেয়। বের হয়ে সে আক্রমণ করে দেয়। এভাবে এক এক করে জাহাজে জম্বি মহামারী ছড়িয়ে পড়ে। শুধুমাত্র ম্যাজিস্ট্রেট তার জীবন নিয়ে ফিরে আসতে পেরেছে। জাহাজটা তো এখনও নদীতে ভাসছে। যদি জম্বি ভর্তি জাহাজ কোনোভাবে সাংজু প্রদেশে পৌঁছে যায় তাহলে সাংজুতেও মহামারী ছড়িয়ে যাবে। তাই তারা তৎক্ষণাৎ সাংজুতে যাওয়ার জন্য রওনা দেয়। এদিকে জম্বিভর্তি জাহাজ একটা জায়গায় এসে নদীর পাড়ে আটকে যায়। সাংজুতে লর্ড আনহায়নের কাছে খবর আসে ডংনি থেকে বিপদ সংকেত জানানো হয়েছে। চারদিকে গুজব ছড়িয়েছে ডংনিতে এমন একটা মহামারী ছড়িয়ে গেছে যাতে মৃতরা জীবিত হয়ে যাচ্ছে। এই কথা শুনে লর্ড আনহায়ন সৈন্য নিয়ে প্রস্তুত হতে বলে। একজন বার্তাবাহক এসে জানায় নদীর তীরে একটা জাহাজ দেখা গেছে। লর্ড আনহায়ন সৈন্য নিয়ে জাহাজের কাছে যায়। তারা জাহাজের ভিতরে চারদিকে রক্তের দাগ দেখতে পায়, তবে কোনো মানুষ বা মৃতদেহ দেখতে পায় না। তাহলে জাহাজে থাকা জম্বিগুলো কোথায় গেল?
যাত্রাপথে লি চেং আর তার সাথীরা একটা গ্রামে কিছু গরিব মানুষদেরকে রাজকীয় খাবার খেতে দেখে। তারা বুঝতে পারে এই লোকগুলো নদীতে ভাসমান সেই জাহাজ থেকেই খাবারগুলো চুরি করে এনেছে। তারা নিজেরাও এই কথা স্বীকার করে। মো ইয়াং জিজ্ঞেস করে জাহাজে থাকা মৃতদেহগুলো কোথায়। গ্রামবাসী বলে তারা মৃতদেহগুলোকে মাটিতে পুঁতে দিয়েছে। লি চেং বলে তারা জাহাজ লুট করে অপরাধ করেছে, তবে মৃতদেহগুলো কোথায় পুঁতেছে দেখিয়ে দিলে তাদেরকে ক্ষমা করে দেওয়া হবে। গ্রামবাসীরা তাদেরকে সেই জায়গায় নিয়ে যায়। সন্ধ্যা নামার আগেই মৃতদেহগুলোর মাথা কেটে দিতে হবে, নয়তোবা তারা জীবিত হয়ে গেলে সাংজিতেও মহামারী ছড়িয়ে যাবে। কিন্তু গ্রামবাসী জাহাজ লুটের শাস্তি থেকে বাঁচার জন্য লি চেং আর বাকিদেরকে হত্যা করার জন্য আক্রমণ করতে আসে। লি চেং তাদেরকে বোঝানোর চেষ্টা করে মৃতদেহগুলো জেগে উঠবে। এরই মাঝে সূর্য ডুবে যেতে শুরু করে। অন্ধকারের ছোঁয়া পেয়ে মৃতদেহগুলো পুনর্জীবিত হয়ে তাদের উপর আক্রমণ করে দেয়। দীর্ঘ সময় তাদের মধ্যে লড়াই চলে, তবে জম্বিদের সংখ্যা সময়ের সাথে সাথে বেড়েই চলেছে। তারা যখন অনেক জম্বির মাঝে আটকা পড়ে যায়, তখন লর্ড আন হায়ুন সৈন্য নিয়ে তাদেরকে উদ্ধার করতে আসে। আরও কিছুক্ষণ তাদের লড়াই চলে। এখানে আমরা জানতে পারি লর্ড আন হায়ুন একসময় লি চেংয়ের গুরু ছিল। ছোটবেলায় লি চেং যখন তার মাকে হারিয়ে একা হয়ে গিয়েছিল, তখন লর্ড আন হায়ুন লি চেংকে অনুপ্রেরণা দিয়েছিল। সে লি চেংকে বলেছিল প্যালেসে কেউই তাকে রক্ষা করবে না, তাই তাকে নিজেই নিজেকে রক্ষা করতে হবে আর অন্যায়ের বিরুদ্ধে লড়তে হবে। লর্ড আন হায়ুন তাদেরকে উদ্ধার করে সাংজুতে নিয়ে আসে। লি চেং লর্ড আন হায়ুনকে জানায় তার বাবা মারা গেছে। ক্ষমতা দখল করার জন্য চো হাকজু রিজারেকশন প্লান্ট ব্যবহার করে রাজাকে একটা মনস্টারে পরিণত করে রেখেছে, আর সেখান থেকেই ডংনিতে মহামারী ছড়িয়ে পড়েছে। রাজ্যকে চো হাকজুর থেকে উদ্ধার করার জন্য লি চেং লর্ড আন হায়ুনের সাহায্য চায়। এসব শুনে লর্ড আন হায়ুন বলে লি চেং অনেক দূর থেকে এসেছে আর অনেক রাত নিদ্রাহীন কাটিয়েছে, তাই তার এখন বিশ্রাম নেওয়া উচিত। অর্থাৎ লর্ড আন হায়ুন সাহায্যের প্রতিশ্রুতি এড়িয়ে যায়। বিশ্রাম করার জন্য গেলে মু ইয়াং জিজ্ঞেস করে লর্ড আন হায়ুনকে বিশ্বাস করা কি ঠিক হবে? চো হাকজু যখন স্কলারদেরকে গ্রেপ্তার করলো, তখনও সে কিছুই করেনি। হতে পারে লর্ড আন হায়ুন নিজেও চো হাকজুর সাথে হাত মিলিয়েছে। লি চেং বলে সে জানে লর্ড আন হায়ুন এই ধরনের মানুষ না। এদিকে রাজধানীতে চো হাকজু রাজার খাওয়া খাবার কয়েদিদেরকে খেতে দিয়ে এক্সপেরিমেন্ট করছে এই মহামারী কিভাবে কাজ করছে। এরই সাথে সে প্যালেসে কিছু গর্ভবতী মহিলাদেরকে এনে রেখেছে, তাদেরকে রাজকীয়ভাবে যত্ন করছে। এর পিছনে তার কি ষড়যন্ত্র আছে সেটা আমরা একটু পরেই জানতে পারবো। এদের মধ্যে লি চেং এর বডিগার্ড মু ইয়াং এর গর্ভবতী স্ত্রীও আছে। অসুস্থ থাকায় রাজা যেহেতু রাজ্য চালাতে অক্ষম, তাই চো হাকজু তার মেয়ে কুইন চোকে রাজ সিংহাসনে বসিয়ে রাজার ক্ষমতা দেয়। এরই সাথে সে একটা ফরমান জারি করে রাজা অসুস্থ হয়ে বোধবুদ্ধি হারিয়ে ফেলেছে, তাই সে রাজত্ব চালাতে পারছে না। অন্যদিকে তার ছেলে ক্রাউন প্রিন্স লি চেং নিজে সিংহাসনে বসতে চেয়ে রাজদ্রোহ করেছে। এরই সাথে এই দুঃসময়ে রাজ্যে ভয়াবহ মহামারী ছড়িয়ে পড়েছে। এমন সময়ে সিংহাসন খালি থাকা অনুচিত, তাই সম্মানীয় ব্যক্তিদের সাথে বৈঠক করে ঠিক করা হয়েছে এখন থেকে রানী সিংহাসনে বসে রাজ্য চালাবে। প্রথম দিনের রানীর আদেশ মহামারী যাতে ছড়াতে না পারে সেই লক্ষ্যে ডংনি আর সাংজু অঞ্চল সহ পুরো গুয়াংশাং অঞ্চল লকডাউন করে দেওয়া হবে। সবচেয়ে শক্তিশালী আর্মি দ্য রয়্যাল 5 আর্মি এই আদেশ অনুযায়ী কাজ করবে। এরপর কিছু সময়ের মধ্যেই দ্য রয়্যাল 5 আর্মি গোয়েংশাং অঞ্চল বন্ধ করে দিতে পৌঁছে যায়। সাংজুর গেটেও তারা তালা লাগিয়ে দেয়। এভাবেই রয়্যাল 5 আর্মি এক এক করে চারদিক থেকে সাংজুর গেট বন্ধ করে দেয়। ডংনি সহ অন্যান্য সকল মহামারী ইনফেক্টেড অঞ্চলগুলোকে তারা আটকে দেয়। এভাবেই পুরো গোয়েংশাং অঞ্চল রাজ্য থেকে আলাদা হয়ে যায়। কেউ যদি এই আদেশের বাইরে যায় তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। গোয়েংশাং অঞ্চলে বেঁচে থাকা মানুষরা এখন জম্বিদের মাঝে আটকা পড়ে গেছে। এর কিছু সময় পর রয়্যাল প্যালেসের কমান্ডার লর্ড আন হায়ুনের সাথে দেখা করতে আসে। লি চেংকে এখানে আটকে রাখার জন্য কমান্ডার লর্ড আন হায়ুনকে ধন্যবাদ জানায়। তারা লি চেংয়ের দিকে এগিয়ে গেলে লর্ড আন হায়ুন বলে কে আসল রাজদ্রোহী। সে প্যালেসের একজন কমান্ডার হয়ে রাজার শত্রুদের হয়ে কাজ করছে। চো হাকজুর কথায় ক্রাউন প্রিন্সকে গ্রেপ্তার করতে এসেছে, সে হচ্ছে আসল রাজদ্রোহী। লর্ড আন হায়ুন তার সৈন্যদেরকে কমান্ডার সহ বাকিদেরকে হত্যা করার আদেশ দেয়। সৈন্যরা তীর চালিয়ে সবাইকে হত্যা করে ফেলে। তখন আমরা আগের রাতের একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই। লর্ড আন হায়ুন লি চেংকে বলেছিল তার কাছে কবুতরের মাধ্যমে একটা বার্তা এসেছে। রয়্যাল কমান্ডার তাকে লি চেংকে আটকে রাখতে বলেছিল যাতে সে এসে গ্রেপ্তার করতে পারে। লি চেং কোথায় যাচ্ছে এটা রয়্যাল কমান্ডার আগেই জেনে গেছে, মানে লি চেংয়ের সাথীদের মধ্যে কেউ একজন চো হাকজুর গুপ্তচর হয়ে কাজ করছে। এরপর লি চেং নিজ হাতে রয়্যাল কমান্ডারকে হত্যা করে। এদিকে আশেপাশের এলাকায় মহামারী ছড়িয়ে পড়ায় প্রজারা সাংজুর গেটে এসে ভিড় জমিয়েছে। লি চেংয়ের অর্ডারে সবাইকে গেটের ভিতরে প্রবেশ করতে দেওয়া হয়। লি চেং বলে মানুষদেরকে রক্ষা করতে হলে তাদেরকে সাংজু অঞ্চলটাকে রক্ষা করতে হবে। সাংজুতে মহামারী ছড়িয়ে গেলে প্রজাদের আর কোথাও যাওয়ার জায়গা থাকবে না,
তাই তারা সবাই মিলে প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করার জন্য কাজ করতে শুরু করে। বিভিন্ন ধরনের হাতিয়ার তৈরি করে তারা নদীর পথে একটা বাঁধ তৈরি করে। রাত হলে এখান থেকেই তারা জম্বিদেরকে প্রতিরোধ করবে। অন্যদিকে প্যালেসে থাকা গর্ভবতী মহিলারা সন্তান জন্ম দিতে শুরু করে। একদিকে তারা সন্তান জন্ম দেয়, আর অন্যদিকে আমরা একটা গোপন সত্য জানতে পারি, কুইন চো আসলে গর্ভবতী না। সে এতদিন ধরে গর্ভবতী হওয়ার নাটক করছে, আর এই কারণেই তারা প্যালেসে গর্ভবতী মহিলাদেরকে আশ্রয় দিয়েছে, যাতে তাদের জন্ম দেওয়া সন্তানদের মধ্যে একটা ছেলে সন্তানকে রানীর সন্তান হিসেবে প্রকাশ করা যায় আর তাকে রাজা বানানো যায়। এভাবেই চো হাকজু সিংহাসনে তার ক্ষমতা ধরে রাখবে। অন্যদিকে সাংজুতে শেয়াবি ফ্রোজেন ভ্যালি নামক একটা জায়গা খুঁজে পায়। ফ্রোজেন ভ্যালি হলো এমন একটা জায়গা যেখানে রিজারেকশন প্লান্ট পাওয়া যায়। ডংনির ফ্রোজেন ভ্যালিতেও সে রিজারেকশন প্লান্ট খুঁজতে গিয়েছিল, কিন্তু পায়নি। তবে সাংজুর ফ্রোজেন ভ্যালিতে গিয়ে সে রিজারেকশন প্লান্ট খুঁজে পায়। এই প্লান্ট থেকেই মহামারী ছড়িয়েছে, তাই এই প্লান্ট পরীক্ষা নিরীক্ষা করে রোগের ওষুধ তৈরি করা যাবে। রিজারেকশন প্লান্ট আনতে গিয়ে শেয়াবি আর ম্যাজিস্ট্রেট সেখানে একটা শিকল দেখতে পায়। দেখে মনে হচ্ছে কোনো একজনকে এখানে আটকে রাখা হয়েছিল, যে এখন মুক্ত হয়ে গেছে। এদিকে সারাদিনব্যাপী সুরক্ষা ব্যবস্থা তৈরি করার পর রাতে সৈন্যরা প্রতিরক্ষার প্রস্তুতি নেয়। সারা রাত ধরে তারা বাঁধে পাহারা দেয়। সবাই ভয়ে ভয়ে আছে, হয়তো এখনই মৃতদের দল এসে আক্রমণ করবে। তবে সারা রাত কেটে গেল, তারা জম্বিদের দেখা পায় না। একসময় ভোর নেমে আসে, সূর্য উদিত হয়, অর্থাৎ আজকের মতো তারা বেঁচে গেছে। সারা রাত অপেক্ষা করার পর বিশ্রাম নেওয়ার জন্য সৈন্যরা ফিরে যেতে শুরু করে। তখনই হঠাৎ ঝাঁকে ঝাঁকে মৃতদের দল তাদের দিকে এগিয়ে আসতে শুরু করে। এটা দেখে তো সবাই অবাক হয়ে যায়। এতদিন তো তারা দেখেছে জম্বিরা দিনের বেলায় সূর্যের আলোতে আক্রমণ করে না, তাহলে এখন কিভাবে তারা দিনের আলোতে বেরিয়ে আসছে? তাহলে কি জম্বিদের মধ্যে নতুন কোনো পরিবর্তন এসেছে? সিজন 1 এখানেই শেষ হয়। এরপর কি হতে চলেছে সেটা আমরা সিজন 2তে জানতে পারবো। কিংডম সিরিজটা তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানিয়ে দিও। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক করে মনের মতো করে একটা কমেন্ট করে দিও। সিজন 2 আসার সাথে সাথে নোটিফিকেশন পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিও। বাই বাই।